বড় বৌমা স্বপ্না এক কাপ চা নিয়ে শাশুড়ির ঘরে ঢুকলো। মা, চা এনেছি, রাখলাম এখানে। হ্যাঁ, রাখো। মা, বলছিলাম আমি কাল বাপের বাড়ি যাব। কাল রাখি পূর্ণিমা তো, বাড়িতে পুজো আছে। তাছাড়া ভাইকে রাখি পরাবো, পরের দিন চলে আসবো। উত্তরে শাশুড়ি মা বললেন, ঠিক আছে, ছোট বৌমাকে বলে দিও একবার, তুমি যে থাকছো না, ও যেন এদিকটা সামলে নেয়। পরের দিন খুব সকালে বড়দি ভাই উঠান পরিষ্কার করছে দেখে ছোট মানে কেয়া বলল, দিদি ভাই, এত সকালে উঠান পরিষ্কার করছো? স্বপ্না বলল, জানিস না আজ রাখি পূর্ণিমা, ভাইকে রাখি পরাতে যাব। তোর তো ভাই নেই, তুই কি করে বুঝবি রাখি বন্ধনের কি মাহাত্ম্য, ভাই বোনের সম্পর্কের গুরুত্ব। যাক, সেসব কথা, এদিকটা দেখিস, আমি তো থাকবো না। কথাগুলো শুনে কেয়া দৌড়ে ঠাকুর ঘরে চলে গেল। ওদের বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো হয়। কেয়া তার মনে যত দুঃখ কষ্ট এখানেই বলে। সে যে কৃষ্ণ ভক্ত। সে কৃষ্ণের কাছে কাঁদতে লাগলো। কেন বলতো, আমার ভাই নেই, আমি রাখি পরাতে পারি না। আমার ভাই থাকলে আমিও আজ বাপের বাড়ি যেতাম ভাইকে রাখি পরাতে। কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি ছোট বৌমাকে ডাকতে লাগলো। বলল, বড় বৌমা বাপের বাড়ি গেছে। তোমার তো ভাই নেই, তাই সেসবের পাঠও নেই। সময় মতো রান্না শেষ করো। কেয়া বলল, ঠিক আছে মা, বলে রান্নাঘরে চলে গেল তাড়াতাড়ি করে রান্না শেষ করতে। হঠাৎ তার কানে এলো কেউ যেন সদর দরজায় কড়া নাড়ছে। ছুটে গিয়ে দরজা খুললো। দেখলো একজন হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে। বলল, কিরে, ভেতরে আসতে বলবি না? আমায় চিনতে পারছিস না? কেয়া লজ্জায় মাথা নিচু করে বলল, না। তো থাক, তোকে আর চিনতে হবে না। অবশ্য তোর আর দোষ কি, কত ছোট বয়সে তোকে দেখেছিলাম। আমি তোর বিবেকদা, মানে বড় মাসির ছেলে। কেয়া বলল, এসো দাদা, ভেতরে এসো। কেয়া ভাবতে লাগলো, মায়ের মুখে শুনেছিল বড় মাসির দুই ছেলে, কিন্তু তাদের নাম কি, কেমন দেখতে, তা তো মনে পড়ে না। উঠানে একটা চেয়ার দিয়ে বলল, দাদা, তুমি এখানে বসো, আমি শাশুড়ি মাকে ডাকি। বিবেক বলল, হ্যাঁ, ডাক, তোকে আজ নিয়ে যাব আমাদের বাড়ি। তোর বৌদি বলল তোকে নিয়ে যেতে। শাশুড়ি ঘর থেকে বাইরে আসতে বিবেক তাকে প্রণাম করে বলল, আজ আমি বোনকে একবার বাড়ি নিয়ে যেতে চাই, আজ রাখি। ওর বৌদি কিছু আয়োজন করেছে, আপনি যদি সম্মতি দেন। শাশুড়ি বলল, হ্যাঁ, যাক, তবে কাল দিয়ে যেও। কথাবার্তা যখন চলছে তখন প্রবীর বাড়ি ঢুকলো, এ বাড়ির ছোট ছেলে। বিবেক প্রবীরকে দেখে বলল, কি, কেমন আছো? প্রবীর, আপনাকে তো চিনতে পারছি না। বিবেক বলল, আমি তোমার সম্পর্কে শালা হই, তোমার বউয়ের বড় মাসির ছেলে। বোনকে আজ আমার বাড়ি নিয়ে যেতে এসেছি, কাল তুমি আমার বাড়ি এসো, দুজনে দুপুরে আমার ওখানে খাওয়া দাওয়া করে বোনকে নিয়ে আসবে। প্রবীর বলল, ঠিক আছে, তাই হবে। কিন্তু প্রবীরের মনে সন্দেহ হতে লাগলো। কি দাদা, আগে দেখেছি বলে মনে হচ্ছে না তো, হবে হয়তো, আজ মনে পড়ছে না। বিবেক বোনকে নিয়ে নিজের বাড়ি গেল। বিশাল বাড়ি, সঙ্গে বাগান, গাছপালা, পুকুর, দেখে তো অবাক। শ্রীকৃষ্ণের কি মায়া, এত সুন্দর
দাদা ছিল জানতাম না তো। আজ আমার দাদাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। বৌদি জল নিয়ে বেরিয়ে এলো, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। রূপ যেন ঠিকরে বেরোচ্ছে। এই নাও জল, হাত মুখ ধুয়ে ঘরে এসো। কেয়া হাত মুখ ধুয়ে ঘরে গেল। সুন্দর সাজানো গোছানো ঘর। গ্রামের মধ্যে এত বড় একটা রাজপ্রাসাদ, আর দাদা বৌদি যেন সেই রাজপ্রাসাদের রাজা আর রানী। ভেতরে ঠাকুর ঘর, সেখানে বড় একটা শ্রীকৃষ্ণের মূর্তি। মনে মনে খুব আনন্দ হলো। দাদা আমার মতো কৃষ্ণের ভক্ত। কেয়া দাদাকে বলল, তুমিও কৃষ্ণের ভক্ত? জানো দাদা, আমার মনে দুঃখ হলে আমি ওনার কাছে বলি, উনি আমার রক্ষাকর্তা। বিবেক বলল, উনি শুধু তোর রক্ষাকর্তা না রে, উনি সারা জগতের পালনকর্তা। কেয়া বলল, আচ্ছা দাদা, তুমি এত বছর কোথায় ছিলে? কেন তুমি এত বছর এলে না? বিবেক বলল, আরে আমি এই বছরে গ্রামে ফিরেছি। আমি নিজের পড়াশোনা, কাজ এইসবের জন্য বাইরে ছিলাম। বাড়ি ফিরে তোর কাছে এলাম। বৌদি ননদের খুব আদর যত্ন করলো। তারপর কেয়া তার দাদাকে রাখি পরিয়ে রাখি বন্ধনের উৎসব পালন করলো। সেই দিনটা বেশ আনন্দে কাটলো। পরের দিন প্রবীর কেয়াকে নিতে এলো। বিবেক আর তার বউ খুব আদর যত্ন করলো বোন আর ভগ্নিপতিকে। প্রবীর এত বড় বাড়ি দেখে চমকে উঠলো। দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন প্রবীর বলল, চলো এবার আমরা বাড়ি ফিরি, তা না হলে অনেক রাত হয়ে যাবে ফিরতে। দাদা বৌদি ওদের রওনা করে দিল, সঙ্গে নতুন জামা কাপড়, সোনার উপর গহনা, ফল মিষ্টি সব কিছু। বেশ কিছু দূরে যাবার পরই হঠাৎ প্রবীর বলল, যা, আমি তো কাল রাতে আমার হাত ঘড়িটা টেবিলে রেখেছিলাম, সেটা তো ওখানেই রয়ে গেল। তুমি একটু দাঁড়াও, আমি সেটা নিয়ে আসি। কিয়া বলল, অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো কিভাবে? প্রবীর বলল, তাহলে চলো আমরা দুজনেই যাই। দুজনে যখন ওখানে পৌঁছালো, দেখলো দাদার বাড়ির জায়গায় শুধু কৃষ্ণের মন্দিরটাই রয়ে গেছে, আর কিছুই তো নেই। প্রথমে ওরা চিনতেই পারছিল না যে এখানেই কি বাড়িটা ছিল। প্রবীর বলল, এসব কি হচ্ছে? তুমি সব জানো, এসব তোমার ফন্দি, আমাকে বোকা বানাবার। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। বলো ওরা কারা? বলে কেয়াকে মারতে লাগলো। এখন দেখছি বাড়ি নেই, এবার বাড়ি গিয়ে দেখবো যা সঙ্গে দিয়েছে সেগুলো উধাও হয়ে গেছে। বলো ওরা কারা? হঠাৎ প্রবীর একটা আওয়াজ শুনতে পেল। কেউ যেন সেই মন্দিরের ভেতর থেকে বলছে, থামো থামো, এসব কি হচ্ছে? প্রবীর দৌড়ে মন্দিরে ঢুকলো, সঙ্গে কেয়া গেল। দেখলো মূর্তির মধ্যে থেকে কে যেন বলছে, মারবে না ওকে, ও আমার বোন। প্রতি বছর রাখি পূর্ণিমাতে ও আমাকে রাখি বাঁধে। আজ আমি ওর দাদা হওয়ার দায়িত্ব পালন করলাম। ওকে আমি বোন বলে মনে করি। আজ থেকে ওকে রক্ষা করা আমার দায়িত্ব। আর প্রতি বছর ও যেরকম আমায় রাখি বাঁধে সেই রকমই রাখি বাঁধবে। কথাগুলো শুনে প্রবীরের হাত পা ঠান্ডা হয়ে গেল। ও মন্দিরে প্রণাম জানিয়ে বলল, প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবেন। বলে ওরা দুজনেই বাড়ি ফিরে এলো। তাই ভগবান সব সময় তার ভক্তের কষ্ট লাঘব করে, যদি ভক্ত তাকে মন থেকে ডাকতে পারে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।